হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পার্থোস ফিজিক্স। তো আজকে আমি করাবো কারেন্ট ইলেকট্রিসিটির ইন্ট্রোডাকশন পার্ট, অর্থাৎ আমাদের যে কারেন্ট ইলেকট্রিসিটি শুরু হচ্ছে ওহমের ল থেকে প্রবাবলি। তো ওহমের ল ওগুলোর থেকেও আগে যেটা জানা দরকার সেখান থেকে পুরোপুরি আমি শুরু করতে চলেছি। এটা হচ্ছে আমার পার্ট ওয়ান, ঠিক আছে। এই পার্ট ওয়ানটা খুব মন দিয়ে বুঝবে, কারণ পার্ট ওয়ানের মধ্যে পুরো বেসিক কারেন্ট ইলেকট্রিসিটি কোত্থেকে আসলো, কারেন্ট মানে কি, এর ডিরেকশন যা কিছু আছে সব বেসিক থেকে পুরো একদম শুরু করতে চলেছি পার্ট ওয়ান, ঠিক আছে। তো খুব মন দিয়ে বুঝবে, একদম ডিপ ভেলোসিটি এই সেই অনেক কিছু শুরু করতে চলেছে, ঠিক আছে। ডিপ ভেলোসিটির আমার একটা আলাদা ভিডিও এসছে, তো ওইটা একটা পার্ট করে ভিডিও, মানে অনেকে সার্চ করতে চায় যে শুধু ডিপ ভেলোসিটি কী, তো সেই ক্ষেত্রে ওইটুকু অংশ দেখলে শুধুমাত্র হবে। কিন্তু আমি কারেন্ট ইলেকট্রিসিটির সঙ্গে ডিপ ভেলোসিটির কি সম্পর্ক, বা রেজিস্ট্যান্স থেকে আসলো, বা তোমার কন্ডাক্টেন্স থেকে আসলো, সম্পূর্ণ পুরো বেসিক থেকে যে আলোচনা করব সেটা হচ্ছে আজকে আলোচনা করব, পুরো ডিটেলসে আলোচনা করব। তোমরা প্লিজ খাতা পাতা নিয়ে রেডি হয়ে যাও, ঠিক আছে। তো চলো শুরু করি। আচ্ছা, তো এখানে একদম বেসিক জিনিস আর কি, জিনিস যদি শুরু করতে চাই তবে কী হবে সেটা হবে চার্জ। হোয়াট ইজ চার্জ? চার্জ মানে কি? চার্জ হচ্ছে খুব সিম্পল জিনিস, যেইটা আমাদের কারেন্ট ইলেকট্রিসিটির জন্য দায়ী। এইবার চার্জ কয় ধরনের হয়? চার্জ দুই ধরনের হয় না, দুই ধরনের হয় না কিন্তু, তিন ধরনের হয়। কি কি? একটা হচ্ছে পজিটিভ চার্জ, একটা হচ্ছে নেগেটিভ চার্জ, আরেকটা হচ্ছে নিউট্রাল চার্জ। হোয়াট ইজ নিউট্রাল চার্জ? নিউট্রাল চার্জ হচ্ছে কম্বিনেশন অফ পজিটিভ অ্যান্ড নেগেটিভ চার্জ। কম্বিনেশন অফ পজিটিভ নেগেটিভ চার্জ মানেটা কি? মানেটা হচ্ছে যতগুলো পজিটিভ চার্জ থাকবে ততগুলোই নেগেটিভ চার্জ থাকবে। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে খুব সিম্পল। দেখো, যদি একটা পজিটিভ চার্জ থাকে এবং একটা যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে প্লাস আর মাইনাস কী হচ্ছে? জিরো হচ্ছে। তো এবার আমরা সাধারণত মনে করি যে, মানে আমরা আমাদের ভাষায় যেগুলো বলি সেটা হচ্ছে নিউট্রাল চার্জ মানে যার কোনো চার্জ নেই, বা যার চার্জের মান হচ্ছে জিরো। তো এটা মনে রাখা সহজ যে চার্জের মান হচ্ছে জিরো। তো আমাদের কোনো একটা অ্যাটমের মধ্যে তিন ধরনের কম্বিনেশন থাকে, বা তিন ধরনের তোমার পার্টিকেল থাকে। একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে নিউট্রন। তো নিউট্রনের যে চার্জ সেটা কি? সেটা হচ্ছে নিউট্রাল চার্জ। ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ, আর প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ চার্জ। এগুলো সবাই তোমরা জানো, ঠিক আছে। এইবার চলে আসছি যে কোনটা মুভ করতে পারে, বা আসল যে কোন চার্জ যেটা কারেন্টের জন্য দায়ী। দেখো, প্রোটন আর নিউট্রন, আমি যদি প্রোটন আর নিউট্রনের কথা বলি, তো প্রোটন আর নিউট্রন মিলে আমার তৈরি করছে কি? নিউক্লিয়াস। কি তৈরি করছে? নিউক্লিয়াস, অ্যাটমের নিউক্লিয়াস। আর ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে এই যে নিউক্লিয়াসটা থাকে, নিউক্লিয়াসের চারদিকে এরকম করে ঘুরতে থাকে, ঠিক আছে। কেন ঘুরতে থাকে? কারণটা হচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনের ঘোরাটা অনেক সহজ, কারণ ইলেকট্রনের যে ভর সেটা নিউক্লিয়াসের ভরের থেকে অনেক 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 কম, ঠিক আছে। এইবার দেখো, যখনই কোনো কারেন্ট ইলেকট্রিসিটির কথা আসবে তখন চার্জের কথা আসবে। তো চার্জের জন্য বা কারেন্ট ইলেকট্রিসিটির জন্য যে দায়ী যেই পার্টিকেলটা, সেটা হচ্ছে ইলেকট্রন। কারণ ইলেকট্রনের ক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাটা সহজ। ইলেকট্রনের ক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করাটা সহজ, কারণ ইলেকট্রন হালকা। তার মধ্যে আবার আর কি রয়েছে, ইলেকট্রনের, হ্যাঁ, এবার কোশ্চেন চলে আসে যে ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ হচ্ছে সমান কিন্তু অপোজিট। অর্থাৎ প্রোটনের চার্জকে আমরা যদি পজিটিভ বলি, তাহলে ইলেকট্রনের চার্জ হবে কি? নেগেটিভ, ঠিক আছে। তো এগুলো তো একদম সিম্পল ঘটনা। এইবার চলে আসছি কারেন্ট। হোয়াট ইজ কারেন্ট? কারেন্ট হচ্ছে দ্য ফ্লো অফ চার্জ। শুধু কি দ্য ফ্লো অফ চার্জ? না, কারেন্ট ফ্লো অফ চার্জের জন্য তৈরি হয়। এবারটা আসল যে কারেন্টের ইকুয়েশন সেটা কী হবে? আমরা সাধারণত আইকে লিখি কী হিসাবে? আই ইকুয়াল টু লিখি ডি কিউ বাই ডিটি। হোয়াট ইজ ডি কিউ আর হোয়াট ইজ ডিটি? অ্যাকচুয়ালি আই হচ্ছে বা কারেন্ট হচ্ছে দ্য রেট অফ ফ্লো অফ চার্জ। মানে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখনই চার্জ যাচ্ছে তখন চার্জের যাওয়া আর নিচে যে টাইমটা, অর্থাৎ এই টাইমের মধ্যে এতখানি চার্জ গেল। তার মানে ডিটি টাইমে যদি ডি কিউ পরিমাণ চার্জ যায় কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, সে এরিয়া যা খুশি হোক, এরিয়া বড় হোক ছোটো হোক, সেই নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমার দেখতে লাগবে যে আচ্ছা, ডিটি পরিমাণ টাইমের মধ্যে ডি কিউ পরিমাণ চার্জ যাচ্ছে, তাহলে কারেন্ট কত হবে? আই ইকুয়াল টু হবে ডি কিউ বাই ডিটি। অর্থাৎ কারেন্ট ইজ দ্য রেট অফ ফ্লো অফ চার্জ। ওকে, তো এটা খুব সিম্পল। এবার দেখো, আমরা এভারেজ যে কারেন্ট সেটাকে কীভাবে ডিনোট করি? আই এভারেজ। এখানে লিখলাম আই এভারেজ। কী করে ডিনোট করব? ডেল কিউ বাই ডেল টি। বা এটাকে আমি লিখতে পারি এইভাবে, যে চার্জ ফ্লোন, অর্থাৎ যত পরিমাণ চার্জ ফ্লো করেছে, বাই টোটাল টাইম, অর্থাৎ টোটাল টাইমের মধ্যে যতখানি চার্জ ফ্লো করেছে কোনো একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে বা এরিয়ার মধ্যে দিয়ে, সেটাকে আমি বলছি কি? আই এভারেজ, অর্থাৎ গড় কারেন্ট।
তো সেটাকে আমি ডিনোট করছি কীভাবে, ডেল কিউ বাই ডেল টি। ডেল কিউ মানে কি চার্জ ফ্লো, না ডেল টি মানে কি যেই সময়ের মধ্যে দিয়ে চার্জটা ফ্লো করেছে সেইটা। এইবার দেখো যদি টাইমের এই যে ডেল টিটা রয়েছে, এই ডেল টিটা যদি টেন্স টু জিরো হয়, টেন্স টু জিরো মানে কি, টেন্স টু জিরো মানে আমি বের করতে চাইছি যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টের পরিমাণ কত, নির্দিষ্ট মুহূর্ত। যখনই মুহূর্ত বলবো তখন কি করতে লাগবে, এই যে ডেলটি রয়েছে ডেলটিটাকে টেন্স টু জিরো করতে হবে। তো যখনই টেন্স টু জিরো করছি তখন এই ডেল কিউ বাই ডেলটি যেটা আছে সেটা কি হয়, সেটা হয়ে যায় ডি কিউ বাই ডিটি বা ডি স্মল কিউ বাই ডিটি। সে যেভাবে প্রকাশ করতে পারে, কেউ ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করতে পারে, কেউ স্মল কিউ দিয়ে প্রকাশ করতে পারবো, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এই যে ঘটনাটা চলে আসলো বা এই যে ডি কিউ বাই ডিটি চলে আসলো, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট। এখানে লিখছি ইনস লিখছি, এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, যা বাংলা মানে হচ্ছে তাৎক্ষণিক কারেন্ট বা তাৎক্ষণিক তড়িৎ প্রবাহ। আর এটার মানে হচ্ছে কি গড় কারেন্ট বা এভারেজ কারেন্ট বা গড় তড়িৎ প্রবাহ। ঠিক আছে, তো এটা তো গেল, এটা কোনো ব্যাপার না, সাইলেন্ট করে রাখি মোবাইলটা। ওকে, তো এবার চলে আসি যে কারেন্টের যে ইউনিট সেটা কী হবে। তো কারেন্টের ইউনিট দেখো এখান থেকে তোমরা বের করতে পারবে যে আই ইকুয়াল টু কী হচ্ছে ডেল কিউ বাই ডেল টি, তার মানে কী হচ্ছে কুলম পার সেকেন্ড। আমি যদি এসআইতে করি তো কুলম পার সেকেন্ড, তো কুলম পার সেকেন্ডকে আমরা অনেক সময় কী বলি, অ্যাম্পিয়ার। আমরা অনেক সময় না অ্যাম্পিয়ারই অনেক সময় মানে অ্যাম্পিয়ারই বলে থাকি, কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার এসআই পদ্ধতিতে। ঠিক আছে, এইবার চলে আসি কারেন্ট কী ধরনের রাশি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, কী ধরনের রাশি। তো দেখো অনেকে বলবে যে কারেন্ট হচ্ছে স্কেলার রাশি, অনেকে বলবে কারেন্ট হচ্ছে ভেক্টর রাশি। তো একটু ভালো মতন করে বোঝো, তাহলে তোমরাই জিনিসটা বলতে পারবে। তো দেখো কারেন্ট কী ধরনের রাশি, মনে করো এখানে দুটো তার রয়েছে, দুটো তার এই পয়েন্টে এসে এই পয়েন্ট দিয়ে এই পয়েন্টে তিনটে তার রয়েছে। তো মনে করো এই তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, এই তারের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, তাহলে পরে এই তারের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাবে, 2 + 3 = 5 অ্যাম্পিয়ার কারেন্ট। ঠিক আছে, এইবার মনে করো আমি এই 2 অ্যাম্পিয়ার কারেন্টটাকে এই যে ডিরেকশনটাকে অপোজিট করে দিলাম। তো অপোজিট করলে পরে এইখানে কী হবে কারেন্ট, এইখানে হবে তোমার এইখানে কারেন্ট হবে 1 অ্যাম্পিয়ার, তাই তো, হ্যাঁ 1 অ্যাম্পিয়ার। এইবার মনে করো আমি এইখানকার কারেন্ট 2 অ্যাম্পিয়ারের জায়গায় করলাম 5 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ারের জায়গায় করলাম 5 অ্যাম্পিয়ার, তাহলে এইখানে কারেন্ট কী হবে, এইখানে কারেন্ট হবে 2 অ্যাম্পিয়ার, কিন্তু এর ডিরেকশন কী হবে, বদলে যাবে। এখানে দেখো ডিরেকশন কী হবে বা এর কারেন্টের মান কী হবে, এগুলো তো আমরা কেসিএলে জানবই, কিরচপস কারেন্ট লতে জানবই। আচ্ছা, তার আগে বলে নিই যে কিরচপস কারেন্ট ল আর কিরচপস ভোল্টেজ ল মানে কেসিএল আর কেভিএলের যে ভিডিও, দুটো ভিডিওই কিন্তু আমার ভিডিওতে মানে আমার চ্যানেলে চলে এসছে। তোমরা আই বাটন চেক করলে পরে পাবে, অথবা প্লেলিস্ট চেক করলে পরেও কিন্তু পেয়ে যাবে। তো ওগুলো দেখে নাও, দেখলে পরে পুরো গোটা ব্যাপারটা ক্লিয়ার হবে। আর না দেখলে পরেও সমস্যা নেই, আমি এখানে এমন কিছু আলোচনা করবো না যাতে পরবর্তীতে তোমার মানে পরের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর আলোচনা এখানে করবো না, এখানে একদম বেসিক আলোচনা করবো। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো জিনিসটা কী হচ্ছে, এইখানে শুধুমাত্র কারেন্ট যেটা রয়েছে, কারেন্টের কিন্তু মান কিন্তু এখানে ভ্যারি করছে না, সঙ্গে সঙ্গে কারেন্টের ডিরেকশনও কিন্তু চেঞ্জ করছে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে যখনই আমরা 2 অ্যাম্পিয়ার ফ্লো করাচ্ছি এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে, তখন কি হচ্ছে, তখন এক ধরনের কারেন্ট আর এক ধরনের ডিরেকশন, আর যখন 5 অ্যাম্পিয়ার ফ্লো করাচ্ছি তখন এক ধরনের কারেন্ট এক ধরনের ডিরেকশন। তার মানে ডিরেকশনটা কিন্তু ম্যাটার করছে। এইবার একটা জিনিস দেখো, এবার এইখানে অনেকে কি বলবে যে আচ্ছা কারেন্টের মান রয়েছে, কারেন্টের ডিরেকশন রয়েছে, তার মানে কারেন্ট হচ্ছে ভেক্টর রাশি। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে যে অ্যাডিশন বা ভেক্টরের ক্ষেত্রে যে যোগ, সেটা কি করে হয়, সেটা কি এইভাবে হয়, এইভাবে হয় যোগটা, না একদমই না, একদমই এইভাবে হয় না। কীভাবে হয়, ওইখানে ফলো করে ভেক্টর অ্যাডিশন। কি ফলো করে, ওখানে ফলো করে ভেক্টর অ্যাডিশন। এবার একটা ভেক্টর অ্যাডিশন কী, এটা আমার বলতে লাগবে না। কিন্তু এইখানে কি ফলো করছে দেখো, এখানে নর্মাল জিনিস ফলো করছে, সেটা হচ্ছে 3 + 2 = 5। তার মানে এখানে শুধুমাত্র যোগ, বীজগাণিতিক যোগ, যেটাকে আমরা বলি। একটা হচ্ছে ভেক্টর অ্যাডিশন, একটা হচ্ছে অ্যালজেব্রাইক অ্যাডিশন। এটা হচ্ছে অ্যালজেব্রাইক অ্যাডিশন, যেখানে মানের সঙ্গে সঙ্গে ডিরেকশনটাও কিন্তু ম্যাটার করে। ঠিক আছে, তার মানে এটা ভেক্টর এডিশন যদি ফলো না করে, তার মানে আমরা কি বলতে পারি যে কারেন্ট ভেক্টর রাশি না। তো এবার কোশ্চেনটা হচ্ছে কারেন্ট কি স্কেলার রাশি। তো দেখো কারেন্ট যদি স্কেলার রাশি হতো তাহলে পরে কি হতো, কারেন্টে শুধুমাত্র মান থাকতো, দিক কি থাকতো না, দিক থাকতো না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টের মানের পাশাপাশি দিক কিন্তু অলরেডি রয়েছে। তার মানে কারেন্ট স্কেলার রাশি না, তাহলে কারেন্ট কি রাশি, এই ধরনের রাশিকে বলা হয় টেনসর কোয়ান্টিটি। কি বলা হয়, টেনসর কোয়ান্টিটি।
তো এইবার দেখো আমাদের পরীক্ষাতে যদি এই ধরনের কোশ্চেন আসে যে কারেন্ট কী ধরনের রাশি, আর অপশানে যদি এরকম দেওয়া থাকে যে স্কেলার, ভেক্টর, টেনসার নাকি নানদিস, তাহলে পরে আমরা টেনসার কোয়ান্টিটি বলবো। কিন্তু যদি টেনসার কোয়ান্টিটি না থাকে তবে কি বলবো? তবে আমরা স্কেলার রাশি বলবো। ঠিক আছে, তার মানে আমরা আমাদের আর কি আমাদের যে ক্লাস রয়েছে আমাদের ক্লাস অনুযায়ী বলতেই পারি যে কারেন্ট হচ্ছে স্কেলার রাশি, কিন্তু কারেন্ট কিন্তু স্কেলার রাশি না। কিন্তু আমাদের ক্লাস অনুযায়ী এটা ঠিক আছে যে কারেন্ট হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, তো এই তো গেল যে কি কোয়ান্টিটি বা কারেন্টের কে আমরা কিভাবে প্রকাশ করব, ডি কিউ বাই ডি টি এভাবে প্রকাশ করছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো, খুব সুন্দর। আহা ইয়ো, এইবার চলে আসি যে 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 এইবার চলে আসি যে মনে করো এইটা একটা কন্ডাক্টর, ইয়ো এইটা একটা কন্ডাক্টর। এই কন্ডাক্টরের মধ্যে কি রয়েছে? নিউক্লিয়াস রয়েছে, ইলেকট্রন রয়েছে। এইবার দেখো এই কন্ডাক্টরের মধ্যে ফ্রিভাবে কে মুভ করতে পারছে? নিউক্লিয়াস মুভ করতে পারছে কি? পারছে না। কে মুভ করতে পারছে? ইলেকট্রন মুভ করতে পারছে। তো ইলেকট্রনের পক্ষে এই কন্ডাক্টরের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া সম্ভব, কারণ ইলেকট্রন হচ্ছে ফ্রি ক্যারিয়ার। কি ক্যারিয়ার? ফ্রি ক্যারিয়ার, ফ্রিলি মুভ করতে পারে। ঠিক আছে, ফ্রি ক্যারিয়ার না, ফ্রি চার্জ ক্যারিয়ার। তো যাই হোক, ফ্রি ক্যারিয়ার লিখলাম। এইবারটা আমি যদি কন্ডাক্টারে এই পাশ থেকে একটা তার বের করি, এই পাশ থেকে একটা তার বের করে এখানে একটা ভোল্টেজের সঙ্গে বা ব্যাটারির সঙ্গে যদি যুক্ত করে দিই তবে কী হবে? তো দেখো এইখানে আমি মনে করলাম ব্যাটারির যে ভোল্টেজ সেটা হচ্ছে ভি। তো দেখো ব্যাটারির ভোল্টেজ ভি মানে কি? এটা কি ভোল্টেজ বলা হয়? এটাকে কিন্তু ভোল্টেজ বলা হয় না, এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। দেখো পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ঠিক আছে, এইটার জন্য তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের আমার যে ভিডিওগুলো আছে, আমার যে ভিডিওগুলো আছে সেগুলো পুরো একদম ডিটেলসে দেখতে হবে, কারণ ওখানে আমি পুরো বুঝিয়েছি যে হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স। তো এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। তো এই জায়গাটা একটু ভালো মতন করে বোঝো। সেটা হচ্ছে দেখো এইখানে বুঝতেই পারছো যে এটা যদি ব্যাটারি হয় তো ব্যাটারির যে বড় প্লেট সেটা হচ্ছে হায়ার পোটেনশিয়ালে থাকে, আর যে ছোটো প্লেট সেটা হচ্ছে লোয়ার পোটেনশিয়ালে থাকে। তার মানে যদি এই লোয়ার পোটেনশিয়ালের যে পোটেনশিয়াল সেটা যদি 0 হয় তবে হায়ার পোটেনশিয়াল কত হবে? ভি। তো দেখো ভি মাইনাস 0 কত হচ্ছে? ভি হচ্ছে। তার মানে এটাই হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। আবার এটাও হতে পারে যে যদি হায়ার পোটেনশিয়াল 2V হয়, 2V, তবে লোয়ার পোটেনশিয়াল হবে ভি। তো এখানেও দেখো 2V মাইনাস ভি ইকুয়াল টু ভি। তার মানে আমার কি করতে লাগবে? আমার কিচ্ছু না, জাস্ট দেখতে লাগবে যাতে ব্যাটারির যে পোটেনশিয়াল ডিফারেন্স সেইটা যাতে সবসময় ভি থাকে। এরপরে তুমি যা খুশি করতে পারো, এখানে 2ভিও নিতে পারো, এখানে ভি নিতে পারো, এখানে ভি নিতে পারো, এখানে 0 নিতে পারো, যা খুশি নিতে পারো। কিন্তু আমরা যখন অঙ্ক করি কোনো, তো অঙ্কের সুবিধার্থে আমাদের কী করতে লাগে? আমাদের এই যে পার্টটা, অর্থাৎ এই ব্যাটারির যে এই নেগেটিভ প্লেট বা ব্যাটারির যে লোয়ার পোটেনশিয়াল সেটা সবসময় 0 করে দিই, কারণ 0 করলে পরে আমাদের হিসেবে সুবিধা হয়, আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তো কী করবো? এখানে ভি করবো আর এখানে 0 করবো। এইবার দেখো এখানে যদি ভি হয়, ব্যাটারির যদি এই প্রান্তটা যদি ভি হয়, তো বুঝতেই পারছো যে এই তারের এইখানে কত হবে পোটেনশিয়াল? এখানেও ভি হবে। আবার এইখানে যদি 0 হয় তবে বুঝতেই পারছো যে এইখানেও 0 হবে, এখানেও 0 হবে, এখানেও ভি আর এখানেও ভি। ঠিক আছে, তো এইটা ভি, এটা 0, এটা 0, এটা ভি। এটা তো বুঝতেই পারছো কেন হচ্ছে এরকম। কারণ দেখো এই যে তারটা আমি যুক্ত করেছি, এই পুরো যে তারটা আমি যুক্ত করেছি, এই তারের কিন্তু কোনো রেজিস্ট্যান্স নেই। তো রেজিস্ট্যান্স না থাকার কারণে কি হচ্ছে? এই যে পোটেনশিয়ালটা ব্যাটারির, এই পোটেনশিয়ালটাই কিন্তু এইখানে 0 হচ্ছে, আবার এই পোটেনশিয়ালটা অর্থাৎ ভি কিন্তু এখানে ভি হচ্ছে। এইবার দেখো আমি যদি কন্ডাক্টরের মধ্যে মনে করো একটা ইলেকট্রন রয়েছে, তো ইলেকট্রনটা একটা ফোর্স অনুভব করবে। কেন অনুভব করবে? কারণ এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। এবার ইলেকট্রিক ফিল্ড কখন তৈরি হয়? ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় হচ্ছে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে আমি যখন পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি তখন ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এবার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কী হবে? তো বুঝতেই পারছি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন হবে এই দিকে। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এইবার মনে করো এই যে কন্ডাক্টরের লেংথ হচ্ছে এল, ঠিক আছে। তো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আমি দিয়েছি, অলরেডি প্রয়োগ করেছি, আর এখানকার কন্ডাক্টরের যে লেংথ সেটা হচ্ছে এল। তাহলে পরে যে পোটেনশিয়াল ডিফারেন্স অর্থাৎ ভি, এই ভি এর সঙ্গে ই আর এল এর সম্পর্ক কী হবে? তো দেখো তোমরা সবাই জানো যে এর সম্পর্ক কী হবে, সেটা হচ্ছে ই ইকুয়াল টু ভি বাই এল। এটা যদি না জানো তাহলে পরে ইলেকট্রোস্ট্যাটিক্সের যে সূত্রগুলো সেগুলো দেখে আসতে পারো। এখানে কিন্তু ইকুয়াল টু ভি বাই এলই আছে। ঠিক আছে, ওখানে ডিভি বাই ডিএক্স আছে। তো এখানে শুধু মান বের করছি আমি, মান বের করার জন্য কী করছি? ইকুয়াল টু ভি বাই এল। ঠিক আছে, তো ইলেকট্রিক ফিল্ডের যে মান সেটা হচ্ছে
ভি বাই এল। এই এক্সটার্নাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। এইবার দেখো এখানে যে ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রন একটা ফোর্স অনুভব করবে। সেই ফোর্সের মান কত হবে? সেই ফোর্সের মান হবে স্মল ই ইন্টু ক্যাপিটাল ই, তাই তো? কারণ আমরা জানি যে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি কোনো একটা চার্জ থাকে এবং সেই চার্জের মান যদি কিউ হয়, তবে সেই চার্জটা একটা ফোর্স অনুভব করে, যাকে আমরা বলি ইলেকট্রিক ফোর্স। এবং তার মান কী করে প্রকাশ করে? এফ ইকুয়াল টু লেখে কিউ ইন্টু ই। হোয়াট ইজ কিউ? কিউ ইজ দ্য চার্জ অফ দ্যাট পার্টিকেল, আর ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই। তো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি এই চার্জটা থাকে, তবে চার্জটা যে ফোর্স অনুভব করবে সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই। তো এখানে বুঝতেই পারছো যে একটা ইলেকট্রনের ওপর যে ফোর্স অনুভূত হয় সেটা হচ্ছে ই ইন্টু ক্যাপিটাল ই, কারণ ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ঠিক আছে? কিন্তু 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 দেখো এখানে যখনই আমি একটা ইলেকট্রন রাখবো, সেই ইলেকট্রনটা কোন দিকে ফোর্স অনুভব করবে? ডান দিকে নাকি বাঁ দিকে? এইবার দেখো ইলেকট্রনের যে চার্জ সেটা হচ্ছে নেগেটিভ, তাই তো? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তার মানে ইলেকট্রন ফোর্স অনুভব করবে কোন দিকে? এই দিকে। তার মানে একটা ইলেকট্রন যদি এই দিকে থাকে, তবে সেই ফোর্স অনুভব করবে এই দিকে, অর্থাৎ কোন দিকে? বাঁ দিকে। বলে যাচ্ছি যে কোনটা। আচ্ছা, তো বাঁ দিকে ফোর্স অনুভব করবে, এটা হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে? তো এবার দেখো এবার কী হবে ঘটনাটা। তো আমরা সাধারণত কী করি? আমরা আমাদের হিসেবে সুবিধার জন্য, বা আমরা আমাদের ক্যালকুলেশনের জন্য, বা বোঝানোর জন্য কী করি? ইলেকট্রনের পরিবর্তে ধরে নিই যে পজিট্রন। কী ধরে নিই? পজিট্রন। এবার দেখো পজিট্রনের যে চার্জ সেটা ইলেকট্রনের সমান এবং বিপরীত, আর পজিট্রনের যে ভর সেটা ইলেকট্রনের সমান। তো আমরা ধরে নিই পজিট্রন। ঠিক আছে? তো পজিট্রন কী করে লিখি? ই পজিটিভ, ই প্লাস দিয়ে লিখি। এবার দেখো এটা যেহেতু পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জের উপরে যে ফোর্স প্রয়োগ হবে সেটা কোন দিকে প্রয়োগ হবে? ডান দিকে প্রয়োগ হবে। তার মানে এই দিকে ফোর্সটা প্রয়োগ হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু পজিট্রন এই কন্ডাক্টরের মধ্যে কিন্তু কারেন্টের জন্য দায়ী না, দায়ী কিন্তু ইলেকট্রনই। কিন্তু আমাদের বোঝার জন্য, মানে আমরা তো বারবার এই করতে পারি না যে একদিকে ইলেকট্রিক ফিল্ড, তার অপোজিট দিকে ইলেকট্রন যাচ্ছে। তো এরকম করলে পরে কী হবে? গুলিয়ে যাবে, একটা বাজে রকমের একটা ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশনের অনেক অসুবিধা হবে। তো এর জন্য আমরা করি না। এর জন্য আমরা ধরে নিই যে পজিট্রন রয়েছে, এই পজিট্রনটা ইলেকট্রিক ফিল্ডের দিকেই যাবে, এবং এর যে ফোর্স সেটা হচ্ছে ই ইন্টু ই। ঠিক আছে? এখানে আমরা ধরে নিই পজিট্রন। তো এবার এখানে একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা খুব মন দিয়ে শোনো। কোশ্চেনটা হচ্ছে, এটা একটা কন্ডাক্টর। এবার কন্ডাক্টরের মধ্যে আমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি। তো অ্যাপ্লাই করার জন্য এখানে কি হচ্ছে? এর মধ্যে ইলেকট্রনগুলো একটা ফোর্স অনুভব করছে। ফোর্স অনুভব করার জন্য ইলেকট্রনগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছে। কিন্তু আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক্স পড়েছিলাম, তখন আমরা কি পড়েছিলাম? তখন আমরা পড়েছিলাম যে একটা কন্ডাক্টর রয়েছে, একটা কন্ডাক্টরের বাইরে আমরা যখন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করব, তখন কন্ডাক্টরের যে নেট ইলেকট্রিক ফিল্ড সেটা জিরো হবে। সেটা কী হবে? জিরো হবে। তার মানে যদি কন্ডাক্টরকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি, তাহলে পরে কন্ডাক্টরের ভেতরে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো কোনো ফোর্স অনুভব করবে না। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ইলেকট্রনটা রয়েছে সেটা একটা ফোর্স অনুভব করছে, এবং তার মান হচ্ছে ই ইন্টু ই। আশ্চর্য! যখন আমি এই কন্ডিশনে রাখলাম, তখন ইলেকট্রন ফোর্স অনুভব করছে, মানে তখন কন্ডাক্টরের ভেতরে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে। কিন্তু যখন আমি একটা আলাদা কন্ডাক্টরকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখবো, তখন ওর ভেতরে যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো কোনো ফোর্স অনুভব করছে না, মানে ওই কন্ডাক্টরের মধ্যে কোনো ইলেকট্রিক ফিল্ড নেই। অবাক কাণ্ড। এইবার একটু মন দিয়ে বোঝা যাক। দেখো যখনই আমরা কন্ডাক্টরের কথা বলি, মানে যখনই আমরা কন্ডাক্টরের ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরোর কথা বলি, তখন মানে আমাদের এর পেছনে কারণটা কী হয়? এর পেছনে কারণটা হয়, এই একটা কন্ডাক্টর রয়েছে, এই কন্ডাক্টরটা একা একা রয়েছে, যেটাকে আমরা বলছি আইসোলেটেড কন্ডাক্টর। কী বলছি? এটাকে আমরা আইসোলেটেড কন্ডাক্টর। খুব সিম্পল জিনিস, একদম সিম্পল জিনিস। শুধুমাত্র পড়ার সময় আমাদের কনসেন্ট্রেশন থাকে না দেখে আমরা বুঝতে পারি না। তো আইসোলেটেড কন্ডাক্টর, এটাকে বলা হয় আইসোলেটেড কন্ডাক্টর। এবার দেখো এই যে আইসোলেটেড কন্ডাক্টরটা, এই আইসোলেটেড কন্ডাক্টরটার সঙ্গে তো কোনো কিছু যোগ নেই, মানে কোনো কিছু তারফার তো বেরোয়নি। তাহলে এখানে কি হচ্ছে? এইখানে যখনই আমি ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করব বাইরে, তখনই কি হবে? এই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে আরেকটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে। তো এই কারণে কী হবে? কন্ডাক্টরের যে নেট ইলেকট্রিক ফিল্ড সেটা জিরো হবে। কিন্তু এইখানে যদি একটু খেয়াল করে দেখো, এখানে কি আইসোলেটেড কন্ডাক্টর আছে? আছে কি? নেই। তো আইসোলেটেড কন্ডাক্টর যদি না থাকে তবে কী হবে? তবে এই যে ভি এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, আর সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য ইলেকট্রনগুলো ফোর্স অনুভব করবে, আর যখনই ফোর্স অনুভব করবে তখন এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করবে। খতম বাত। এইবার এইবার আরও 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 দারুণ জিনিস।
সেটা কি? সেটা হচ্ছে মনে করো যে পজিট্রন দিয়ে বোঝাচ্ছি, মনে করো একটা ইলেকট্রন বা পজিট্রন যাই হোক না কেন, তো দেখো যখনই একটা পজিট্রন কন্ডাক্টরের এই পাশে থাকবে, কন্ডাক্টরের একেবারে বাঁ দিকে থাকবে, অর্থাৎ যেখানে পোটেনশিয়াল ভি, সেইখানে সেই পজিট্রনের যে শক্তি বা এনার্জি সেটা কত হবে? ই ইন্টু ভি। কেন? কারণ একটা চার্জ যখনই ভি পোটেনশিয়ালের মধ্যে দিয়ে যায় তখন সেই চার্জের এনার্জি কত হয়? এনার্জি হয় কিউ ইন্টু ভি। কিউ ইন্টু ই হচ্ছে ফোর্স আর কিউ ইন্টু ভি হচ্ছে ওয়ার্ক ডান, বা ওয়ার্ক ডান মানেই এনার্জি। তো এখানে ইলেকট্রিক ফিল্ডের জন্য, মানে এখানে ভি এর জন্য ইলেকট্রনের যে এনার্জি হবে একদম ডান দিকে, একদম বাঁ দিকে, কী বলছি, ডান দিক বাম দিক ভুলে যাচ্ছি। আচ্ছা, ইলেকট্রনের যে এনার্জি হবে সেটা কত হবে? ই ইন্টু ভি। কিন্তু একেবারে ডান দিকে কন্ডাক্টরের এইখানে যে ইলেকট্রনের এনার্জি হবে সেটা কত হবে? 0। এইবার ঘটনা হচ্ছে যে একটা পজিট্রন কন্ডাক্টরের যখন ঢুকলো তখন তার এনার্জি ইভি, কিন্তু যখন বেরোচ্ছে তখন তার এনার্জি 0। তাহলে বাদ বাকি এনার্জি গেল কোথায়? কোয়েশ্চেন, বাদ বাকি এনার্জি গেল কোথায়? যখন ঢুকছে তখন তো এনার্জি ইভি, আরে খুব সুন্দর। যখন বেরোচ্ছে তখন এনার্জি 0, বাদ বাকি এনার্জি গেল কোথায়? এইবার দেখো, তো দেখো এই যে বাদ বাকি এনার্জি, সেইটা দিয়ে আমরা আমাদের বিভিন্ন রকম কাজ করি। বোঝা গেল না? এই যে ফ্যান চলছে, তো এই যে ফ্যান চলছে, ফ্যান কি? ফ্যান একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিভাইস, একটা ডিভাইস। তো এই কন্ডাক্টরটা ওই ফ্যান দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে কী হবে? এই যে এনার্জিটা ফ্যানকে ঘোরাতে সাহায্য করছে। এই কন্ডাক্টরটাকে লাইট দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে কী হবে? এই এনার্জিটা লাইটটাকে জ্বালাতে সাহায্য করছে। এই এনার্জিটা তোমার ইন্ডাকশন ওভেন দিয়ে রিপ্লেস করে দাও, তাহলে কী হবে? এই এনার্জিটা ইন্ডাকশন ওভেনে হিট তৈরি করতে কাজে লাগছে। তার মানে এই যে এনার্জিটা যেটা আমরা পেলাম না, সেটা কি হচ্ছে? সেইটা পাখা চালাতে সাহায্য করছে, লাইট জ্বালাতে সাহায্য করছে, ইন্ডাকশন ওভেনে হিট তৈরি করতে সাহায্য করছে। বোঝা গেল? ক্লিয়ার? তো এই এনার্জি দিয়েই আমরা আমাদের কাজগুলো করে থাকি। তো এইভাবেই আমাদের কাজগুলো হয়, যে ইলেকট্রন পজিট্রন যাচ্ছে, পজিট্রনে এনার্জি রয়েছে। এবারটা কী হবে? এই মনে করো আমি একটা পজিট্রন, তো আমি কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাব, ঠিক আছে? তো আমার তো প্রথমে খুব খুব এনার্জি, তো আমি যখনই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাবো তখন কী করবো? আমার এনার্জিগুলো ওই কন্ডাক্টরকে দেবো। এবার যখনই কন্ডাক্টরকে দিচ্ছি আমার এনার্জিগুলো, তখন আমার এনার্জি কী হচ্ছে? কমে যাচ্ছে। আর কন্ডাক্টরের এনার্জি কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। মানে এই পাখার এনার্জি মনে করো বেড়ে যাচ্ছে, আর পাখাটা ঘুরছে। এবার আমার এনার্জি কী হচ্ছে? কমে যাচ্ছে, কমতে 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 একদম নেতিয়ে পড়লাম। এরপরে কী হবে? এরপরে আমার এনার্জি একেবারেই নেই, মানে আমার এনার্জি 0। এবারটা কী করবো? আমি আবার এই ব্যাটারির কাছে চলে আসবো। তো ব্যাটারির কাছে এসে বলবো, এ ভাই আমার এনার্জি শেষ, তোমাকে এনার্জি দে। আবার এখান থেকে এনার্জি নেব, আবার এনার্জি নিয়ে আবার এখানে যাব। এখানে গিয়ে কী করবো? আবার পাখাকে ঘোরাতে ঘোরাতে এনার্জি দিচ্ছি, দিতে 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 আবার নিতে পড়বো। নিতে পড়ে কী হবে? আবার ব্যাটারির কাছে যাব, বলো ভাই এনার্জি দে। এইভাবে করে করে কী হয়? এইভাবে যে ইলেকট্রনগুলো রয়েছে, এগুলো পজিট্রন দিয়ে বোঝাচ্ছি, অ্যাকচুয়ালি ইলেকট্রন দিয়ে হয়, যাই হোক না কেন। তো এইভাবে কী করছে? ইলেকট্রনগুলো কী করছে? ইলেকট্রনগুলো প্রথমে এই ব্যাটারি থেকে এনার্জি নিচ্ছে, এনার্জি নিয়ে কন্ডাক্টরের মধ্যে ঢুকছে, ঢুকে কন্ডাক্টরকে এনার্জি দিয়ে দিচ্ছে। তো কন্ডাক্টরকে যখন এনার্জি দিল, কন্ডাক্টর সেই এনার্জি নিয়ে কাজ ফাজ করলো, করে কী করছে? ইলেকট্রন হয়ে বেরিয়ে যাচ্ছে। যখনই বেরোচ্ছে তখন ইলেকট্রনের কোনো এনার্জি নেই। এবার কী করতে লাগবে? ইলেকট্রন আবার ব্যাটারির মধ্যে আসছে, এসে ব্যাটারির থেকে এনার্জি নিচ্ছে, ফুলছে আবার, একদম সেই ফুলে আবার কী করছে? আবার কন্ডাক্টরের মধ্যে যাচ্ছে, কন্ডাক্টরের মধ্যে গিয়ে আবার এনার্জি দিচ্ছে। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তার মানে এইখানে ব্যাটারির আসল কাজটা কী হচ্ছে? এইখানে কি ব্যাটারির আসল কাজ এটা হচ্ছে যে এই ব্যাটারি চার্জ দিচ্ছে, ও কি এই ব্যাটারিটাকে চার্জ ডেলিভার করছে নাকি কী করছে, মানে কি দিচ্ছে? তো দেখো আমাদের বইতে একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে অনেক বইতে লেখা থাকে যে ব্যাটারির কাজ হলো তোমার চার্জ ডেলিভার করা। একদম ভুল কথা, এটা একদম ভুল কথা, এটা কিন্তু একদম না, ঠিক আছে? কারণ দেখো এইখানে ব্যাটারি কী করছে? চার্জ তো চার্জের মতনই রয়েছে, চার্জ মানে কি? ফ্রি ইলেকট্রন, এটা হচ্ছে মোদ্দা কথা। সেই ফ্রি ইলেকট্রনগুলো কোথায় রয়েছে? কন্ডাক্টরের মধ্যে রয়েছে।
ফ্রি ইলেকট্রনগুলো কোথায় রয়েছে? কন্ডাক্টরের মধ্যে রয়েছে, বা এই যে ওয়্যারটা আমি আটকেছি ওয়্যারের মধ্যে রয়েছে। ঠিক আছে, তো আমার কাছে তো অলরেডি চার্জ কেরিয়ার আছে, কিন্তু সেই চার্জ কেরিয়ারগুলোর কাজ করার জন্য কোনো এনার্জি নেই। সেই এনার্জিগুলোর জন্য আমার ব্যাটারি দরকার। তো ব্যাটারি কী করছে? এনার্জি ডেলিভার করছে, নট চার্জ। চার্জ ডেলিভার করছে না, এনার্জি ডেলিভার করছে। তো যখনই কোনো বইতে লেখা থাকবে এমন জিনিস যে ব্যাটারি ইজ ইউজড ফর ডেলিভারিং দ্য চার্জ, এটা কিন্তু একদম ভুল কথা। ওখানে লেখা থাকে কী উচিত? যে ডেলিভার করছে এনার্জি। কাকে এনার্জি ডেলিভার করছে? যে ফ্রি চার্জগুলো আমার কাছে রয়েছে সেই ফ্রি চার্জগুলোকে এনার্জি ডেলিভার করছে। তারপর বলছে ভাই তুই যা, তুই গিয়ে কাজটা করে আবার আমার কাছে আসবি, আমি তোকে এনার্জি দেবো, তুই আবার কাজ করবি। তার মানে ওর কাছে ফ্রি ইলেকট্রন অলরেডি রয়েছে কন্ডাক্টরের মধ্যে, কিন্তু কোনো এনার্জি নেই। সেই এনার্জিটা নেওয়ার জন্য ও ব্যাটারির কাছে আসবে। এবার দেখো ব্যাটারির ভেতরের অনেক ওয়ার্কিং প্রিন্সিপাল রয়েছে, তো ওতে আমি যাবো না একদমই, যে ভেতরে ব্যাটারির ভেতরে কী করে কাজ করে। তো ওর জন্য আলাদা একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে কেমিস্ট্রিতে রয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিস্ট্রি। ফ্যারাডের ল ফল রয়েছে, হয়তো অনেক কিছু রয়েছে, তো ওই নিয়ে তো ডিটেলসে আলোচনা করার কোনো নাম নেই। আসল ব্যাপার হচ্ছে এইটা, যে এখানে ইলেকট্রনগুলো কী করবে? ইলেকট্রনগুলো এখানে আসবে, এখানে এসে যখনই এখান দিয়ে বেরোবে কন্ডাক্টর দিয়ে, তখনই ইলেকট্রনের এনার্জিগুলো সব শেষ হয়ে যাবে, এবং যতটুকু এনার্জি শেষ হলো সেই এনার্জি দিয়ে কন্ডাক্টরের যা যা কাজ করার সব করে নেবে। পাখা চালানো মনে করো, লাইট জ্বালানো মনে করো, যা যা করে নেবে। করে যাওয়ার পরে ইলেকট্রনের যেই এনার্জি শেষ হয়ে গেল, তখন ইলেকট্রন বললো যে আমার ভাই এনার্জি দরকার, তাহলে পরে চল ব্যাটারির কাছে চল, ব্যাটারি থেকে ইলেকট্রন এনার্জি নেবে, নিয়ে আবার ও জ্যান্ত হয়ে উঠবে, জ্যান্ত হয়ে আবার এখানে চলে আসবে, এখানে এসে আবার শুরু করবো ওর কাজ। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো দেখো এইখানে তো বুঝতেই পারছো যে ইলেকট্রিক ফিল্ড E = V/L হচ্ছে। আচ্ছা, মানে ব্যাপারটা হলো খুব সিম্পল। সেটা হচ্ছে, মনে করো তোমার কাছে অনেকগুলো গাড়ি রয়েছে, তো এই গাড়িগুলো দিয়ে তুমি এইখান থেকে এইখানে কিছু জিনিসপত্র পাঠাবে। তো অনেক গাড়ি রয়েছে, তো গাড়িগুলো হচ্ছে ফ্রি ইলেকট্রন, তো গাড়িগুলো গেল এখানে। ঠিক আছে, এবারটা গাড়িগুলো যখনই গেল এখানে, এবং এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখনই গেল গাড়িগুলো, তখন গাড়িগুলোর আস্তে আস্তে ফুয়েল কমছে, পেট্রোল কমতে থাকছে। এবার যেই পেট্রোল কমে গেল, তখন কি হলো? গাড়ি আবার ব্যাটারির কাছে চলে আসবে, আবার পেট্রোল নেবে, পেট্রোল নিয়ে আবার গাড়িগুলো যাবে। তো এখানে দেখো গাড়িগুলো কিন্তু অলরেডি ছিলই, আমার কাছে গাড়িগুলো অলরেডি ছিলই, মানে গাড়িগুলো কিন্তু এই ব্যাটারির মধ্যে ছিল না, ব্যাটারির মধ্যে ছিল ফুয়েল। কী ছিল? ফুয়েল, মানে যেটাকে আমরা বলছি এনার্জি। ঠিক আছে, ব্যাটারির মধ্যে ফুয়েল ছিল। এবার এই গাড়িগুলো ছিল অলরেডি এখানে, এবার গাড়িগুলোর মধ্যে আমি ফুয়েলটা ভরে দিলাম। যেই ফুয়েল ভরলাম, মানে পেট্রোল যেই ভরে দিলাম গাড়িগুলোর মধ্যে, গাড়িগুলো চলতে শুরু করলো। চলতে শুরু করে যেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যাবে, তখন কী হবে? ফুয়েলগুলো মানে পেট্রোলগুলো শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে কী করবে? আবার এই ব্যাটারির কাছে চলে আসবে, ব্যাটারির কাছে এসে বলবে ভাই পেট্রোল দে, পেট্রোল নেবে, আবার শুরু করবে। তার মানে এখানে গাড়িগুলো কি? গাড়িগুলো হচ্ছে ফ্রি চার্জ কেরিয়ার। ফ্রি চার্জ কেরিয়ার, ফ্রি কেন বলছি? কারণ এইখানে গাড়িগুলো মুভ করতে পারছে, মানে ইলেকট্রনগুলো মুভ করতে পারছে, তো এর জন্য ফ্রি। চার্জ কেন বলছি? কারণ ইলেকট্রনের চার্জ রয়েছে, তাই একে বলছি চার্জ। আর কেরিয়ার কেন বলছি? কারণ ইলেকট্রনগুলো যেগুলো রয়েছে সেগুলো এনার্জি ক্যারি করছে। কেরিয়ার মানে কি? ক্যারি করা। সাইকেলের পেছনে যেমন থাকে না কেরিয়ার, ঠিক আছে, ক্যারি করার জন্য। তো এই হচ্ছে পুরো ঘটনা, যে কীভাবে এইখান থেকেই বলছি, এই জন্যই বলছি যে তোমরা প্লিজ বেসিকটা খুব ভালো মতন করে বোঝো, তারপরে পরবর্তী যে সমস্তগুলো বোঝাবো আমি পার্ট 2-তে, পার্ট 3-তে, কিচ্ছু মনে হবে না, একদম জলভাত মনে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এইবার চলে আসি যে যে আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে ইলেকট্রন যেদিকে ফ্লো করে, কারেন্ট তার অপোজিট দিকে ফ্লো করে। ঠিক আছে, এসব তো বলতে হবে না। এইবার মনে করো যে একটা কন্ডাক্টর রয়েছে, এই কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন রয়েছে, অনেকগুলো ফ্রি ইলেকট্রন রয়েছে। তো কন্ডাক্টরের মধ্যে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি এই দিকে, তো ইলেকট্রন কোন দিকে মুভ করবে? বা দিকে, বুঝতেই পারছো, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এইবার দেখো এইখানে এই যে কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রনের সংখ্যা কত থাকে? কম থাকে নাকি অনেক বেশি থাকে? অনেক বেশি থাকে। আমি যদি বলি যে কপারের যে আণবিক ওয়েট, পারমাণবিক যে ওয়েট, সেটা কত? 29 মনে হয়, তাই তো, ওই যাই হোক খেয়াল নেই আমার। তো আমি যদি বলি যে আমার 1 গ্রাম কপারের মধ্যে ফ্রি ইলেকট্রনের সংখ্যা কত, তখন তোমরা কী বলবে? একটা, দুটো? না, ফ্রি ইলেকট্রনের সংখ্যা কিন্তু
6.023 ইন্টু 10⁻23। ভাবা যায় কত বেশি। তার মানে আমার ফ্রি ইলেকট্রনের সংখ্যা কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কিন্তু অনেক, প্রচুর ফ্রি ইলেকট্রন রয়েছে। তার মানে চার্জ কেরিয়ার কিন্তু আমার কাছে প্রচুর রয়েছে, চার্জ কেরিয়ারের কোনো অভাব নেই। যেইটা অভাব রয়েছে এদের কাছে সেটা হচ্ছে এনার্জি। এদের ঠিক মতন এনার্জি দিতে হবে। এনার্জি দিলে পরে এরা নিজেদের কাজ করবে, কাজ করে এসে ব্যাটারির কাছে এসে এনার্জি চাইবে, চেয়ে আবার কী করবে, আবার কাজ করতে শুরু করবে। তো আমার কাছে অলরেডি কিন্তু চার্জ কেরিয়ার প্রচুর রয়েছে, ঠিক আছে। এইবার দেখো এইটাকে সাধারণত এইভাবে লেখা হয় না যে 6.023 ইন্টু 10⁻23 এইভাবে লেখা হয় না। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, ভুলও হতে পারে, ঠিক আছে, ঠিকও হতে পারে, ভুল হতে পারে। ঠিক করেছি কি 6.623, আচ্ছা যাই হোক হোক না কেন, সংখ্যাটা ইম্পর্টেন্ট না, সেটা তোমরা পড়ে নেবে। আচ্ছা, তো দেখো এর মধ্যে সবচেয়ে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই কন্ডাক্টরের মধ্যে আমাকে দেখতে হবে যে পার ইউনিট ভলিউমে, পার ইউনিট মানে কি, প্রতি একক আয়তনের মধ্যে কী পরিমাণ ফ্রি ইলেকট্রন রয়েছে। এটা আমার কাজে লাগবে, একটু পরেই কাজে লাগবে। শুধুমাত্র জেনে রাখো যে এই কনসেপ্টটা আমাদের কাজে লাগে, যে আমাদের কিন্তু এইটা নিয়ে মাথা ঘামাতে হয় না যে টোটাল ফ্রি ইলেকট্রনের সংখ্যা কত, এটা নিয়ে মাথা ঘামাতে হয় না। আমাদের যেটা নিয়ে মাথা ঘামাতে হয় সেটা হচ্ছে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে একক আয়তন মানে কি, মনে করো এটা একটা মনে করো কিউব। তো এই কিউবের একক আয়তন কখন বলবো আমি, যখন প্রত্যেকটা সাইড এক 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 করে হবে, তাই তো। তো এটাকে বলবো আমরা একক আয়তন, ঠিক আছে। তো এরকমভাবেই এই কন্ডাক্টরের মধ্যেও কিন্তু একক আয়তন থাকে। আমাকে দেখতে লাগবে সেই একক আয়তনের মধ্যে কী পরিমাণ চার্জ ক্যারিয়ার বা কী পরিমাণ ইলেকট্রন বর্তমান। তো আমি ধরলাম যে এই কন্ডাক্টরের একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণ চার্জ ক্যারিয়ার বা ফ্রি ইলেকট্রন, সবচেয়ে বলা ভালো যে ফ্রি ইলেকট্রন বর্তমান, সেটা হচ্ছে এন। তো এন কি, এন মানে হচ্ছে নাম্বার অফ, লিখে দিই, নাম্বারস অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম। বাহ, নাম্বারস অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম, এটা হচ্ছে এন। এটাকে লিখছি আমি কি, স্মল এন দিয়ে, ঠিক আছে। এইবার এটা আমাকে কাজে লাগবে, আমার প্রচুর কাজে লাগবে এটা। এইবার দেখো একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এই কন্ডাক্টরের মধ্যে প্রচুর ইলেকট্রন রয়েছে। তো ইলেকট্রনগুলো কী অবস্থায় রয়েছে, স্থির অবস্থায় রয়েছে নাকি অস্থির অবস্থায় রয়েছে? মানে স্থির অবস্থায় রয়েছে নাকি এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করছে? স্থির অবস্থায় রয়েছে, তাই তো না? ভুল, স্থির অবস্থায় কিন্তু নেই। ইলেকট্রন যেগুলো রয়েছে একটা কন্ডাক্টরের মধ্যে, সেই ইলেকট্রনগুলো কিন্তু একদিক থেকে অন্যদিকে ছোটাছুটি করছে, জিগজ্যাগ মোশন, যেটাকে আমরা বলি জিগজ্যাগ মোশন। কী মোশন বলি? জিগজ্যাগ মোশন। হোয়াট ইজ জিগজ্যাগ মোশন? জিগজ্যাগ মোশন মানে, মনে করো এই যে কন্ডাক্টরটা রয়েছে, এই কন্ডাক্টরের মধ্যে আমি কোনো রকম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করিনি বা কোনো রকম পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল অ্যাপ্লাই করিনি। তো এইখানে ইলেকট্রনগুলো কী করে ছোটাছুটি করবে? মনে করো একটা ইলেকট্রন এখান থেকে ছোটাছুটি করা শুরু করলো, এবার কীভাবে ছুটবে? এই 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 এই। তো দেখো কীভাবে মোশন হচ্ছে, জিগজ্যাগ, মানে র্যান্ডম একটা মোশন করছে। তোমরা নিশ্চয় ব্রাউনীয় গতি পড়েছো। ব্রাউনীয় গতি মানে কি? ব্রাউনীয় গতি মানে হচ্ছে কোনো একটা পার্টিকেল যদি থাকে, সেই পার্টিকেলের যে মোশন হবে সেটা বিভিন্ন দিকে হতে পারে। তো এটা হচ্ছে সেটা, যেটাকে আমরা ভালো মতন করে কি বলছি, জিগজ্যাগ মোশন। জিগজ্যাগ মোশন। এইখানে একটু খেয়াল করে দেখো কি হচ্ছে। তো এখানে কি করছি আমরা, এই কন্ডাক্টরের মধ্যে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করিনি, অর্থাৎ E=0। তো যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই না করি, তবে কি এই কন্ডাক্টরের যে ইলেকট্রনগুলো রয়েছে, ফ্রি ইলেকট্রনগুলো, সেগুলো কি স্থির অবস্থায় থাকবে? না, স্থির অবস্থায় থাকবে না। কি করবে? জিগজ্যাগ মোশন করবে। এবার দেখো একটা ইলেকট্রন জিগজ্যাগ মোশন এমনভাবেই করবে যাতে কিনা ইলেকট্রনের যে নেট ডিসপ্লেসমেন্ট সেটা 0 হয়। বুঝতেই পারছো, একটা ইলেকট্রন এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো, তীরচিহ্ন দিয়ে এরকম করে যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার পরে আবার এই পয়েন্টে এসে মিলল। তাহলে এর যে নেট ডিসপ্লেসমেন্ট, এখানে লিখলাম নেট ডিসপ্লেসমেন্ট, সেটা কত হচ্ছে? 0 হচ্ছে। নেট ডিসপ্লেসমেন্ট 0 হচ্ছে। তাহলে নেট ডিসপ্লেসমেন্ট যদি 0 হয়, তবে এর ভেলোসিটি কী হবে? এর ভেলোসিটিও 0 হবে। এর কী হবে? এর ভেলোসিটিও 0। তার মানে নেট
ডিসপ্লেসমেন্ট জিরো, এর যে ভেলোসিটি সেটাও জিরো, কারণ ভেলোসিটি মানে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ভেলোসিটি মানে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এটা তো বুঝতে পারলাম, খুব ভালো মতন করে বুঝতে পারলাম। অর্থাৎ নেট ভেলোসিটি যদি জিরো হয়, নেট ভেলোসিটি যদি জিরো হয় আর নেট ডিসপ্লেসমেন্ট যদি জিরো হয়, তার মানে এখানে আমরা বুঝতেই পারছি যে এখানে কোনো রকম ওয়ার্ক ডান হচ্ছে না, এখানে কোনো রকম ওয়ার্ক ডান হচ্ছে না। কারণ দেখো, যদি ওয়ার্ক ডান হতো তাহলে কী হতো, তাহলে কোনো একটা কন্ডাক্টরকে আমরা এমনি এমনি ছেড়ে দিতাম, ছেড়ে দেওয়ার পরে কন্ডাক্টর নিজে নিজেই কাজ করতো, মানে আমার বাইরে থেকে কোনো রকম ইলেকট্রিক ফিল্ড দেওয়ার প্রয়োজনই থাকতো না। একটা মনে করো পাখা, পাখাটাকে আমি সুইচ অন করলাম না, কিন্তু পাখাটা চলতে শুরু করে দেবে। পাখাটা তো একটা কন্ডাক্টরই, পাখাটার ভেতরে কী করছে, কন্ডাক্টরের মতন কাজ করছে। তো পাখাটার আমি সুইচ অন করলাম না, কিন্তু পাখাটা নিজে নিজে চলতে শুরু করে দিল, তাই তো? কিন্তু এমন তো হয় না। কেন হয় না? কারণ একটা ইলেকট্রন এখান থেকে যাত্রা শুরু করে আবার এখানে ফিরে আসবে, মানে নেট ডিসপ্লেসমেন্ট জিরো হবে। কখন জিরো হবে? যখন আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি না, বা পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল আমি অ্যাপ্লাই করছি না, তখন জিনিসটা ঘটবে। আচ্ছা, খুব ভালো কথা। এইবার আরও ইন্টারেস্টিং জিনিস, সেইটা হচ্ছে আমি কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, আমি কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করিলাম। বাহ, মহৎ কাজ করেছি আমি, একদম সেরা কাজ করেছি। তো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, এটা ভি, এখানে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম ই, এটা লেংথ হচ্ছে এল। যেই আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলাম, প্রত্যেকটা ইলেকট্রন, এই কন্ডাক্টরের ভেতরে যতগুলো ইলেকট্রন রয়েছে সবগুলো ইলেকট্রনই একটা ফোর্স অনুভব করবে, সেটা হচ্ছে ই ইন্টু ই। যেই ফোর্স অনুভব করবে তখন এর যে মোশন হবে, ইলেকট্রনের যে মোশন হবে, সেটা কিন্তু জিগজ্যাগ মোশনই হবে, কিন্তু হালকা একটু ডিফারেন্স হবে। কি ডিফারেন্স হবে দেখা যাক। মনে করো একটা ইলেকট্রন এখান থেকে যাত্রা শুরু করলো, জিগজ্যাগ মোশন হচ্ছে। তো এই 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 আ উ ই আ এ ও আ এ ও আ ই আ। দেখো এখানে কি হচ্ছে একটু মন দিয়ে দেখো। একটা ইলেকট্রন এখান থেকে যাত্রা শুরু করলো, এটা মনে করো এ পয়েন্ট। তো এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে জিগজ্যাগ মোশন সম্পূর্ণ করে বি পয়েন্টে চলে আসলো। এইবার দেখো এই এ আর বি পয়েন্টের মধ্যে কি হচ্ছে, একটা ডিসপ্লেসমেন্ট ঘটছে, তাই তো? এ আর বি পয়েন্টের মধ্যে একটা ডিসপ্লেসমেন্ট ঘটছে। এই ডিসপ্লেসমেন্টের মান কি জিরো? জিরো না। তার মানে এখানে কিন্তু নেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এইখানে কি হচ্ছিল, এখানে যে পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছিল আবার সেই পয়েন্টে ফিরে আসলো, তার মানে নেট ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু জিরো। বাট এইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন যাত্রা শুরু করার পর আবার কিন্তু সেই পয়েন্টে ফিরে আসলো না, একটু সরে গেল, তার মানে নেট ডিসপ্লেসমেন্ট কিন্তু এখানে হচ্ছে। অর্থাৎ যখন ইলেকট্রিক ফিল্ড নট ইকুয়াল টু জিরো, তখন নেট ডিসপ্লেসমেন্ট নট ইকুয়াল টু জিরো। যখন ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু জিরো, তখন নেট ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু জিরো। এইবার ঘটনা হচ্ছে এই যে নেট ডিসপ্লেসমেন্ট, এই নেট ডিসপ্লেসমেন্টের তো একটা ডিরেকশন থাকবে। ডিরেকশনটা কোন দিকে? এই ডিরেকশনটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে। দেখো এটা যেহেতু ইলেকট্রন, তো এই ডিরেকশন কী হবে? ইলেকট্রিক ফিল্ডের অপোজিটে। তো আমি প্রথমে বলেছি যে এখানে আমি ইলেকট্রন নিয়ে কাজ করছি না, এখানে আমি পজিট্রন নিয়ে কাজ করছি। তার মানে ধরতেই পারো তোমরা যে এই ক্ষেত্রে এর যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের দিকে। ওকে, বোঝা গেল? খুব সুন্দর। এইবার দেখো এইখানে এই যে একটা ইলেকট্রন এইভাবে জিগজ্যাগ মোশন করে যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসছে, তখন নিশ্চয়ই ইলেকট্রনের একটা স্পিড রয়েছে, আবার ইলেকট্রনের একটা ভেলোসিটি রয়েছে। ভেলোসিটি তো থাকবেই। কেন ভেলোসিটি থাকবে? কারণ দেখো ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কারণ ডিসপ্লেসমেন্ট হচ্ছে বলেই তো ভেলোসিটি আছে, আবার স্পিডও কিন্তু আছে। দেখো যখন এইটা ছিল, এখানে কি ছিল? স্পিড ছিল, কিন্তু কারণ দেখো ডিস্টেন্স কিন্তু কভার করেছে। ডিসপ্লেসমেন্ট জিরো হলে কি হবে? এটার কিন্তু ডিস্টেন্স কিন্তু আছে। তো যখন ডিস্টেন্স আছে তার মানে স্পিড আছে। আমরা সেটাকে কি বলতে পারি? এভারেজ স্পিড। কি বলতে পারি? এভারেজ স্পিড। তো যখনই কোনো একটা পার্টিকেল বা কোনো একটা ইলেকট্রন এইভাবে মোশন করে, অর্থাৎ জিগজ্যাগ মোশন করে, এবং যখন ইলেকট্রিক ফিল্ড থাকে না, তখন কি হচ্ছে? নেট ডিসপ্লেসমেন্ট জিরো তো হচ্ছে, ঠিক আছে মানছি, কিন্তু ডিস্টেন্স তো কভার করছে, তার মানে এভারেজ স্পিড রয়েছে। কিন্তু যে এভারেজ ভেলোসিটি সেইটা কিন্তু নেই, তার মানে
এভারেজ ভেলোসিটি কী হচ্ছে, 0 হচ্ছে, কিন্তু এভারেজ স্পিড কিন্তু নট ইকুয়াল টু 0 হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে কী হচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু দুটোই নট ইকুয়াল টু 0। এভারেজ স্পিড তো রয়েছে, এর যে ডিস্টেন্স সেটা তো কভার করছেই, তার মানে এভারেজ স্পিড কিন্তু এর রয়েছে, এভারেজ স্পিড এর কিন্তু নট ইকুয়াল টু 0 অবশ্যই আছে, কিন্তু এভারেজ ভেলোসিটিও কিন্তু নট ইকুয়াল টু 0। কেন এভারেজ ভেলোসিটি নট ইকুয়াল টু 0? কারণ দেখো এর অলরেডি একটা কিন্তু নেট ডিসপ্লেসমেন্ট হয়েছে, তো আমি মনে করলাম যে এই নেট ডিসপ্লেসমেন্টের মান হচ্ছে স্মল আর, তো বোঝা গেল এই হচ্ছে ব্যাপার। তার মানে যখনই আমরা ইলেকট্রিক ফিল্ড দিই তখন কিন্তু এভারেজ স্পিডের পাশাপাশি এভারেজ ভেলোসিটিও থাকে। আবার যখন আমরা ইলেকট্রিক ফিল্ড দিই না তখন কিন্তু এভারেজ স্পিড থাকে কিন্তু এভারেজ ভেলোসিটি থাকে না। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে এখানে এভারেজ স্পিড আর এভারেজ ভেলোসিটির মধ্যে কোনটার মান বেশি। তো বুঝতেই পারছো যে এইখানে এভারেজ যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সেটা কিন্তু অনেক 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 কম, তার মানে এভারেজ ভেলোসিটিও কম। কিন্তু দেখো যখনই একটা ইলেকট্রন এরকম জিগজ্যাগ মোশন করতে শুরু করলো তখন তার যে ডিস্টেন্স সেটা কিন্তু অনেক বেশি। টাইম কিন্তু দুটোর ক্ষেত্রেই সেম, টাইম দুটোর ক্ষেত্রেই সেম, এভারেজ ভেলোসিটির ক্ষেত্রেও সেম, আবার এভারেজ স্পিডের ক্ষেত্রেও সেম, কিন্তু এভারেজ স্পিডের ক্ষেত্রে যে ডিস্টেন্স সেটা কিন্তু অনেক বেশি। তো ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে কী হবে, এভারেজ স্পিড বেশি হবে। তার মানে এভারেজ স্পিডের মান কিন্তু এভারেজ ভেলোসিটির থেকে অনেক বেশি। এভারেজ স্পিডের মান এস লিখছি, স্পিডের মান এভারেজ ভি লিখছি, ভেলোসিটির থেকে অনেক বেশি। এটা হচ্ছে মধ্য কথা, এটা হচ্ছে মধ্য কথা। ঠিক আছে, তো এইবার দেখো এইখানে কোনটা ইম্পর্ট্যান্ট, বাবা এটা দিয়ে আমি নাক মুচ্ছি, এই ক্ষেত্রে কোনটা ইম্পর্ট্যান্ট এটা বুঝলাম। দেখো এই ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হচ্ছে এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি, কারণ যা কাজ করব আমরা এখানে সব কিন্তু এভারেজ ভেলোসিটি দিয়েই করব। কেন এভারেজ ভেলোসিটি, এটা একটা কোশ্চেন আসতে পারে। কারণ দেখো এখানে আমি যখনই পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছি তখন এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হওয়ার জন্য ইলেকট্রনের ব্যাপারটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, ত্বরণ মানে কি, ত্বরণ মানে হচ্ছে ভেলোসিটির চেঞ্জ। তার মানে ত্বরণ মানে কিন্তু ভেলোসিটির চেঞ্জ, নট দ্য চেঞ্জ অফ স্পিড, স্পিডের কিন্তু চেঞ্জ না, ভেলোসিটির চেঞ্জ। তো এর জন্যই আমরা এখানে কী নিয়ে আসবো, ভেলোসিটি নিয়ে আসবো। এইবার এই ক্ষেত্রে এই এভারেজ ভেলোসিটির একটা নাম আছে, সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। কী নাম, ড্রিফট ভেলোসিটি, যেটাকে আমরা লিখছি কীভাবে, ভিডি, ভিডি, ভি ফর ভেলোসিটি, ডি মিনস ড্রিফট, তারপরে এটাকে আমরা বলছি ড্রিফট ভেলোসিটি, যেটাকে আমরা প্রকাশ করছি ভি ডি দিয়ে। তো এই ড্রিফট ভেলোসিটি নিয়ে কিন্তু ইলেকট্রন এক জায়গা থেকে, কন্ডাক্টরের এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাই কি না, তাই কিন্তু না। এই ড্রিফট ভেলোসিটি হচ্ছে শুধুমাত্র ডিসপ্লেসমেন্টের জন্য, শুধুমাত্র ডিসপ্লেসমেন্টের জন্য। এইবার ধরো যে যখনই আমরা পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করেছি এই কন্ডাক্টরের মধ্যে তখনই কি হচ্ছে, তখনই এই ইলেকট্রনগুলো ড্রিফট ভেলোসিটি নিজের মধ্যে তৈরি করছে, মানে ড্রিফট ভেলোসিটি নিয়ে এগিয়ে যাচ্ছে। তো কিভাবে এগোচ্ছে, তো আমরা ধরে নিই যে ইলেকট্রনগুলো এইভাবে এগোচ্ছে। দেখো এখানে একটা ইলেকট্রন, ইলেকট্রন 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 ইলেকট্রন। তো কী হচ্ছে ব্যাপারটা, ব্যাপারটা খুব সিম্পল, সেটা হচ্ছে এখানে দেখো ইলেকট্রনগুলো আমি কীভাবে এঁকেছি, ইলেকট্রনগুলো কিন্তু একটা কিউতে এঁকেছি। কিউ, কিউ মানে কি, কিউ মানে হচ্ছে কিউ ইউ ই ইউ ই, যত সম্ভব আমি বাড়ার ভুলও করতে পারি। তো কিউ মানে কি, কিউ মানে হচ্ছে একটা লাইন বরাবর, অর্থাৎ ইলেকট্রনগুলো এখানে কী হচ্ছে দেখো, এখানে একটা লাইন বরাবর চলছে। অ্যাকচুয়ালি কি তাই হয় না, অ্যাকচুয়ালি কিন্তু তাই হয় না, ইলেকট্রনগুলো কিন্তু জিগজ্যাগ মোশন করে, জিগজ্যাগ মোশন করে। আর তখন আমরা কি করি, এভারেজ স্পিডকে নিয়ে আসি। তাহলে এভারেজ ভেলোসিটিটা কখন আসে, এভারেজ ভেলোসিটি আসে হচ্ছে যখন ডিসপ্লেসমেন্ট ঘটে। এবার ডিসপ্লেসমেন্ট কোন দিকে ঘটে, ইলেকট্রিক ফিল্ডের দিকে ঘটে, যদি এগুলো পজিটিভ হয় তো ইলেকট্রিক ফিল্ডের দিকে ঘটছে। তো তখন যে ভেলোসিটি সেটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। তার মানে আমার কোনটা করা সহজ, জিগজ্যাগ মোশন করে ক্যালকুলেশন করা সহজ নাকি ড্রিফট ভেলোসিটি দিয়ে ক্যালকুলেশন করা সহজ, বা নেট ডিসপ্লেসমেন্ট দিয়ে ক্যালকুলেশন করা সহজ, কোনটা দিয়ে, নেট ডিসপ্লেসমেন্ট। এবার নেট ডিসপ্লেসমেন্টের যে ডিরেকশন বা দিক সেটা তো সোজাই, তো সেটা যদি সোজা হয় তো সেটাকে আমি কেন ফালতু বড় করে করতে যাব, আমি এই লাইন বরাবরই রাখবো জিনিসগুলোকে।
যাতে আমাদের হিসেবে সুবিধা হয়। অ্যাকচুয়ালি কিন্তু এভাবে যায় না, কিন্তু আমাদের ক্যালকুলেশনের জন্য আমরা কি করি, ধরে নিই এর যে ডিসপ্লেসমেন্ট ঘটছে সেটা হচ্ছে নেট ডিসপ্লেসমেন্ট, আর এর যে ভেলোসিটি সেটা হচ্ছে ডিট ভেলোসিটি, যেইটার সাহায্যে ও ডিসপ্লেসমেন্টটা কভার করছে। কভার করতে 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 ও বেরিয়ে যাবে। এই হচ্ছে ঘটনা। তো এটা হচ্ছে ডিট ভেলোসিটি। এইবার এই ডিট ভেলোসিটির একটা মান রয়েছে, তো সেটা আমার ইকুয়েশন করে বের করতে লাগবে, এবং সেটা যথেষ্ট ইন্টারেস্টিং। ওকে, সেটা যথেষ্ট যথেষ্ট ইন্টারেস্টিং। তো কি করব, দেখো তো এটা মনে করো আমার একটা কন্ডাক্টর। আচ্ছা, অনেকেই আসো যারা বাংলাদেশ থেকে আসো, তো আশা করি তোমাদেরও কিছুটা হলেও উপকার হচ্ছে। আমি জানি না কতটা উপকার করতে পারছি আমি। অনেকেই আছো বাংলাদেশ থেকে, আমাকে কমেন্ট করো, ঠিক আছে? তো যেই থাকো না কেন, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো বা যারা বাংলাদেশে থাকো, যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বাংলাদেশিরা যারা আছো তারা তাদের ভাষা জানাতে পারো, কি মামা কী করতেছো, এভাবে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। আমার সব ভাষাই ভালো লাগে বাংলাদেশে, সেই লাগে, ঠিক আছে? কী একটা নোয়াখালীতে, তো নোয়াখালী, তারপরে ঢাকা, বরিশাল, সেই লাগে, সেই ভাষা সব দারুণ লাগে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তো যাই একটা করো। তো মামা দেখো মামা, এইখানে মামা কী করতে লাগবো, এইখানে যেটা করতে হইব সেটা হচ্ছে এটা কন্ডাক্টর। তো কন্ডাক্টরের মধ্যে আমি মনে করছি, দেখো কন্ডাক্টরের একটা ক্রস সেকশনাল এরিয়া রয়েছে, তো মনে করছি যে কন্ডাক্টরের যে ক্রস সেকশনাল এরিয়া বা প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে এ, এবং আমি এখন ধরে রাখলাম যে কন্ডাক্টরের যে এরিয়া সেটা হচ্ছে কনস্ট্যান্ট, এই যে এরিয়াটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? তো আমি মনে করছি যে কন্ডাক্টরের একটা নির্দিষ্ট প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে অনেকগুলো ইলেকট্রন রয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, অনেক এরকম ইলেকট্রন রয়েছে। একটা নির্দিষ্ট মুহূর্তে একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে এতগুলো ইলেকট্রন রয়েছে, চারটে থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, মানে রয়েছে। আমার ইলেকট্রনের সংখ্যা দিয়ে কোনো যায় আসে না, আমি শুধু মনে করলাম যে এখানে ইলেকট্রন রয়েছে। এইবার এর যে ডিট ভেলোসিটি ইলেকট্রনের সেটা কত, সেটা হচ্ছে ভিডি, তো আমি মনে করছি যে এই যে ইলেকট্রনগুলো রয়েছে সেইগুলো ডিটি টাইম পরে, ডিটি মানে খুব অল্প টাইম পরে এই ইলেকট্রনগুলো এইখানে চলে আসছে। তার মানে আগে আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল এটা, এই ডিটি টাইম পরে যখন ইলেকট্রনগুলো এখানে চলে এসছে তখন আমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইটা, ঠিক আছে? তো এই যে ইলেকট্রনগুলো রয়েছে সেগুলো কতখানি ডিসপ্লেসমেন্ট কভার করলো বা কতখানি ডিস্টেন্স কভার করলো, মানে কতখানি গেল, সরলো কতখানি চললো, কী হলো, কতখানি হচ্ছে ভিডি ইন্টু ডিটি পরিমাণ। ভিডি মানে কি, ভেলোসিটি, ডিটি মানে কি, টাইম। ভেলোসিটি ইন্টু টাইম মানে কি, ভেলোসিটি ইন্টু টাইম ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট। তার মানে এই যে ডিসপ্লেসমেন্ট ঘটলো সেটা হচ্ছে ভিডি ইন্টু ডিটি। বুঝা গেছে মামা? আমি বুঝতে পারবা তুমি? আচ্ছা মামা, দেখো এইখানে কি করতে লাগবে তাহলে, এটা হচ্ছে ভিডি ইন্টু ডিটি, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এইবার আমাকে কি করতে লাগবে, আমাকে জানতে হবে যে টোটাল কতখানি চার্জ, টোটাল কি পরিমাণ চার্জ এই ডিস্টেন্সটা কভার করলো সেটা আমাকে জানতে হবে। তো সেটা কি করে জানবো, দেখো টোটাল কতখানি চার্জ এই ডিস্টেন্সটা কভার করলো সেটা থেকে জানবো, সেটা আমি জানবো এই যে দুটো ক্রস সেকশনাল এরিয়া রয়েছে বা দুটো যে ক্ষেত্রফল রয়েছে এর মধ্যেখানে কতখানি চার্জ বর্তমান, তাই তো? ধরো আমি একদম ভালো মতন করে বোঝাচ্ছি, এখানে ইলেকট্রনগুলো ছিল আর তখন আমি টাইম কত ধরবো, টি ইকুয়াল টু 0, তাই তো? এইবার কি হচ্ছে, এইবার এই ডিটি টাইম পরে এই ইলেকট্রনগুলো, মনে করো এগুলো হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো এইখানে চলে আসলো। তো এই ইলেকট্রনগুলো এইখানে চলে আসলো, তাহলে এই ইলেকট্রনের পেছনে যে ইলেকট্রনগুলো থাকবে সেগুলো তো এর পেছন আসবে,
মনে করো এই হাতটা হচ্ছে আমার একটা ইলেকট্রন, একটা ইলেকট্রনের পুরো লেয়ার, এই হাতটা হচ্ছে আরেকটা ইলেকট্রনের লেয়ার। তাহলে কি হচ্ছে, এই পেনটা যাচ্ছে সঙ্গে সঙ্গে কি এই হাতটাও যাচ্ছে, আবার সঙ্গে সঙ্গে এই হাতটাও যাচ্ছে। তার মানে অ্যাকচুয়াল কী হচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এই দুটো ক্ষেত্রফলের মধ্যে কিন্তু আমার অনেকগুলো চার্জ চলে আসছে বা অনেকগুলো ইলেকট্রন চলে আসছে। আমার শুধুমাত্র বের করতে লাগবে এই যে ইলেকট্রনগুলো আসছে, মানে টোটাল কতখানি ইলেকট্রন আসছে তার টোটাল চার্জ বের করতে হবে। বোঝা গেল? খুব সহজ, খুব সহজ। কী করে করব? আচ্ছা, তো এর জন্য কি দরকার, আমার দেখতে লাগবে এই প্রস্থচ্ছেদ আর এই প্রস্থচ্ছেদ, এই দুটোর মাঝখানে যে ভলিউম বা আয়তন সেটা কত। তো ভলিউম আর আয়তন কী করে বের করব? খুব সহজ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু হাইট, ইন্টু হাইট। তো এই ক্ষেত্রে এটা কি, এটা তো একটা চোঙ, এটা একটা চোঙের মতন, চোঙ টাইপের, বুঝতেই পারছো। তো এই চোঙের ক্ষেত্রে যে হাইটটা রয়েছে সেটা কত, সেটা হচ্ছে ভিডি ইন্টু ডিটি। আর এরিয়া কত, এরিয়া হচ্ছে এ। তাহলে ভলিউম কত, ভিডি ইন্টু ডিটি ইন্টু এ, এটা হচ্ছে ভলিউম বা আয়তন। তো আয়তন আমি পেয়ে গেলাম। এইবারটা এই আয়তনের মধ্যে কতগুলো ইলেকট্রন রয়েছে সেটা আমি কী করে বের করব, সেটা বের করব স্মল এন এর সাহায্যে। স্মল এন কি, স্মল এন হচ্ছে দ্য নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম। তার মানে একক ভলিউমের মধ্যে টোটাল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে স্মল এন। তাহলে ভি পরিমাণ ভলিউমের মধ্যে টোটাল ইলেকট্রনের সংখ্যা কত, একক ভলিউমের মধ্যে টোটাল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে এন। ভি পরিমাণ ভলিউমের মধ্যে টোটাল ইলেকট্রনের সংখ্যা কত হবে, টোটাল ইলেকট্রনের সংখ্যা হবে এন ইন্টু ভি। তার মানে টোটাল ইলেকট্রন হচ্ছে এন ইন্টু ভি। এটা হচ্ছে এই ভলিউমের মধ্যে। বোঝা গেছে? ক্লিয়ার? এইবার এটা হচ্ছে সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা। তাহলে ইলেকট্রনের টোটাল চার্জ কত, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে ই, তার মানে এতগুলো ইলেকট্রনের চার্জ কত হবে, এন ইন্টু ভি ইন্টু ই। এটা হচ্ছে আমার টোটাল চার্জ, এটাকে আমি লিখছি কিউ হিসেবে। তো এটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কী হবে, এন ইন্টু ভি মানে কি, ভি মানে হচ্ছে ভিডি ইন্টু ডিটি ইন্টু এ ইন্টু ই। এটা হচ্ছে আমার কিউ। ঠিক আছে, এখানে কিউ লিখবো না, এখানে লিখে আমি ডি কিউ, তার উপর সুবিধা হবে। এখানে ডি কিউ, ঠিক আছে, কারণ টাইম তো এখানে ডিটি, তো ডিটি টাইমের মধ্যে যে পরিমাণ চার্জ গেল সেটা হচ্ছে ডি কিউ। তো এটা হচ্ছে আমার ডি কিউ। তো এবারটা ডি কিউ বাই ডিটি যদি করি তাহলে কী হবে, এই যে ডি কিউ বাই ডিটি, এই ডিটি, তাহলে কী হচ্ছে এন ই ভি ডি ইন্টু এ। আর ডি কিউ বাই ডিটি মানে কি, কারেন্ট মানে আই। অর্থাৎ আমি বুঝতে পারছি যে কারেন্টের সঙ্গে ডিপ ভেলোসিটির যে সম্পর্ক সেটা হচ্ছে আই ইকুয়াল টু এন ই ভিডিএ। এটা কী করে মনে রাখবো, এটা মনে রাখবো এইভাবে, নেভা আগুন, নেভা প্রদীপ, নেভা, এন ই ভি এ, নেভা। ঠিক আছে, ডি মনে রাখার দরকার নেই, কারণ ভি মানেই হচ্ছে ডি, তোমরা বুঝতেই পারছো, ভি মানেই হচ্ছে ভেলোসিটি। তো নেভা মনে রাখলেই হবে, নেভা লিখে রাখি। ওকে, তো এই হচ্ছে কারেন্টের সঙ্গে ডিপ ভেলোসিটি সম্পর্ক। ওকে, এইবার এখানে দারুণ একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আমার একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে, দেখো যদি জিনিসটা এরকম হয় যে এটা একটা কন্ডাক্টর, এইটা একটা কন্ডাক্টর, এরিয়া বেশি, এরিয়া কম, এরিয়া একটু বেশি। ঠিক আছে, এইবার এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। তো আমি মনে করলাম যে এইখানকার যে এরিয়া সেটা হচ্ছে A1 আর এইখানকার যে এরিয়া সেটা হচ্ছে A2। তাহলে পরে A1 আর A2-র মধ্যে দিয়ে যখন এই ইলেকট্রনগুলো ফ্লো করবে তখন কি এই A1 আর A2-র কারেন্ট বদলে যাবে? মানে আমি বলতে চাইছি যে ইলেকট্রন তো ফ্লো করলো এখান দিয়ে, তো ইলেকট্রন ফ্লো করলেই কারেন্ট ফ্লো হবে। তার মানে কি A1-এর কারেন্ট আর A2-র কারেন্ট আলাদা হবে? কোয়েশ্চেন কি, মানে সরি উত্তর কী হবে? একটু ভাবো, পজ করে নিয়ে একটু ভাবো। আচ্ছা, আশা করি তোমরা উত্তরটা
কোশ্চেনটা বুঝতে পেরেছো এবং উত্তরটাও অনেকে করতে পেরেছো। তো দেখো এখানে যেটা আলাদা হবে সেটা হচ্ছে কারেন্ট এই A1 ক্ষেত্রেও আই হবে এবং যখন A2 মধ্যে দিয়ে যাবে তখন কিন্তু আই হবে, আই কিন্তু সেমই থাকবে, ঠিক আছে, আই কিন্তু সেমই থাকবে, অর্থাৎ dQ/dt এইটা কিন্তু সেমই থাকবে সব সময়। কি বদলাবে একটু মন দিয়ে দেখো। দেখো আমরা জানি যে I = নেভা VD, নেভা, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে দেখো, এখানে A1, এখানে হচ্ছে A1, তার মানে এখানে এরিয়া বেশি A2 থেকে, তার মানে এখানে ভেলোসিটি কম, তার মানে এখানে VD1 কম কার থেকে, VD2 থেকে, তার মানে VD1 এর মান কিন্তু VD2 থেকে কম। বোঝা যায়? একটা উদাহরণ দিই। মনে করো তুমি কোনো একটা পাইপের সাহায্যে জল অনেক দূরে ফেলতে চাও, তখন কী করবে, তখন পাইপের যে ব্যাসার্ধ বা পাইপের যে ক্ষেত্রফল সেটা কী করবে, কমিয়ে দেবে। যখনই কমিয়ে দেবে তখন কী হবে, জলটা অনেক অনেক দূরে গিয়ে পড়বে, তার মানে কি জলের ভেলোসিটি বেড়ে গেল। কখন বাড়লো, যখন তুমি পাইপের মুখটা ছোট করে দিলে। তো পাইপের মুখটা যখন ছোট করে দিলে তার মানেটা কি, তার মানেটা হচ্ছে তুমি এরিয়াটা বা ক্ষেত্রফলটা ছোট করে দিলে। তাহলে যখনই ছোট করে দিলে তখন কী হচ্ছে, জল বেশি স্পিডে গিয়ে অন্য জায়গায় পড়ছে। তো এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে, কারেন্ট চেঞ্জ করবে না, যেটা চেঞ্জ করবে সেটা হচ্ছে এরিয়া আর ডিড ভেলোসিটি, এরিয়া আর ডিড ভেলোসিটি। বুঝতে পারা গেছে? একদম সিম্পল জিনিস। এইবার চলে আসি যে ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এই ডিড ভেলোসিটির সম্পর্ক কী, বা পোটেনশিয়ালের সঙ্গে এই ডিড ভেলোসিটির সম্পর্ক কী, সমস্ত কিছু, ঠিক আছে। আরে বাহ, কতক্ষণ হয়েছে, 56 মিনিট, বেশি না। তো দেখো ডিড ভেলোসিটির কী সম্পর্ক, তো এইটা হচ্ছে এটা হচ্ছে কন্ডাক্টর। তো এই হচ্ছে কন্ডাক্টর, বোঝা যাচ্ছে না মনে হচ্ছে? তো এই হচ্ছে কন্ডাক্টর, একটু বড় করে রাখলাম বোঝানোর জন্য। এই কন্ডাক্টরের মধ্যে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, সেটা হচ্ছে ভি। ভোল্টেজ অ্যাপ্লাই করার জন্য এই কন্ডাক্টরের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেটা হচ্ছে ই। কন্ডাক্টরের যে লেন্থ সেটা হচ্ছে স্মল এন। ওকে, এবারটা ই ইকুয়াল টু কি, ইকুয়াল টু আমরা জানি V/L, ইকুয়াল টু কি V/L। ওকে, খুব ভালো। এইবার দেখো এখানে আরেকটা জিনিস চলে আছে, সেটা হচ্ছে কলিশন। হোয়াট ইজ কলিশন? কলিশন হচ্ছে ধরো ইলেকট্রনগুলো যেগুলো রয়েছে এর মধ্যেখানে, যে ইলেকট্রনগুলো রয়েছে, যখন ইলেকট্রনগুলো ছোটাছুটি করবে তখন কী হবে, একটা ইলেকট্রনের সঙ্গে আরেকটা ইলেকট্রনের সংঘর্ষ ঘটবে বা কলিশন হবে, সংঘর্ষ ঘটবে বা কলিশন হবে, ঠিক আছে। তো এইবার আমি এই কলিশনটা নিয়ে আসলাম কেন, তো দেখো মনে করো একটা ইলেকট্রন এই পয়েন্টে কলিশন ঘটালো, কলিশন ঘটানোর পরে আবার এই পয়েন্টে কলিশন ঘটালো। তো এই মাঝখানের যে দূরত্বটা রয়েছে এটাকে বলা হয় ল্যামডা, এটাকে কী বলা হয়, ল্যামডা। হোয়াট ইজ ল্যামডা? ল্যামডা হচ্ছে মিন ফ্রি পাথ, হ্যাঁ, ফ্রি মিন পাথ আর মিন ফ্রি পাথ, যাই হোক না, মিন ফ্রি পাথ, ঠিক আছে। এই দুটো কলিশনের মধ্যেখানের যে টোটাল ডিস্টেন্স সেটাকে বলা হয় মিন ফ্রি পাথ। আর একটা কলিশন থেকে আরেকটা কলিশনের মধ্যে যে টাইম সেটাকে আমরা লিখি হিসেবে টাউ দিয়ে, টাউ। এই টাউটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম, রিল্যাক্সেশন টাইম। তার মানে ডিড ভেলোসিটি অর্থাৎ VD ইকুয়াল টু কি লিখতে পারি, ডিসপ্লেসমেন্ট মানে ল্যামডা বাই টাউ, ল্যামডা বাই টাউ। এটাকে হট করে আমি নিয়ে আসলাম কেন এখানে, এই কারণে নিয়ে আসলাম, সেটা হচ্ছে দেখো এইখানে এই যে ডিস্টেন্সটা রয়েছে সেটাকে আমি কীভাবে লিখতে পারি, আমি এইভাবে লিখতে পারি যে ল্যামডা ইকুয়াল টু UT প্লাস হাফ FT স্কোয়ার, তাই তো আমরা কি জানি যে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু UT প্লাস হাফ FT স্কোয়ার। তো এখানে ধরে নিচ্ছি যে ইউ হচ্ছে 0, যখনই একটা কলিশন শুরু হচ্ছে, যেই মুহূর্তে শুরু হচ্ছে সেটার যে ভেলোসিটি সেটা হচ্ছে 0, তার মানে ইউ হচ্ছে 0, তার মানে হাফ FT স্কোয়ার। এবার এফ মানে কি, এফ মানে হচ্ছে ফোর্স বাই মাস। হোয়াট ইজ ফোর্স? ফোর্স হচ্ছে E ইন্টু ই, মাস কত, বাই এম, তার মানে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তার মানে ই বাই এম এটা হচ্ছে অ্যাক্সিলারেশন। হাফ FT স্কোয়ার, টি মানে কি টাউ স্কোয়ার,
টি মানে কি টাউ স্কোয়ার, ঠিক আছে। তো এটা তো গেল ল্যামডার সঙ্গে এটার সম্পর্ক। এইবারটা এইটাকে আমি কি করছি দেখো, একটু মন দিয়ে দেখো। ল্যামডা মানে হচ্ছে হাফ ই এম টাউ স্কোয়ার। তো এখানে কি করব, ল্যামডা বাই টাউ করব। তো ল্যামডা বাই টাউ করলে পরে কী হবে দেখো, ল্যামডা বাই টাউ করলে পরে হবে ই টাউ বাই 2m, ই টাউ বাই 2m। তো এটা হলো ল্যামডা বাই টাউ। এই ল্যামডা বাই টাউ মানে কি ভিটি। তো এবার লিখে দাও ভিটি। হলো, এতটুকু তো বুঝতে পারলাম। এইবার কি করব, এইবার এই যে কারেন্টের ইকুয়েশনটা রয়েছে আই ইকুয়াল টু নেভা এন ই ভিডি ইন্টু এ, এইখানে ভিডির জায়গায় কি বসাবো, এইটা বসাবো। তো এটা বসিয়ে দিই, কত হচ্ছে দেখি। সরি, এটা হচ্ছে ই বাই 2m, ভিডি বসিয়ে দিলাম, এটা হচ্ছে ই। ওকে, তো এখানে কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে এন ই স্কোয়ার ই টাউ বাই 2m ইন্টু এ। হলো, লিখলাম, খুব ভালো কথা লিখলাম। এইবার কি করব দেখো, এইখানে সরি, এইখানে এই যে ইটা রয়েছে ইটাকে কি লিখবো, ভি বাই এল। তো এখানে লিখে দিই এন ই স্কোয়ার টাউ 2m, এ রয়েছে ওপরে, এল রয়েছে নিচে, আর এখানে ভি। এটা কি হচ্ছে, এটা হচ্ছে কারেন্ট আই। এইবার কি করব একটু মন দিয়ে দেখো, এগুলো মুছে দিলাম। এই যে আমার এখানে তৈরি হচ্ছে যে এইটা, যে আই ইকুয়াল টু এত, তো এটাকে আমি একটুখানি অন্যরকম করে লিখবো। সেটা হচ্ছে ভিকে এক পাশে রেখে দিই, আর এই পাশে এগুলোকে নিয়ে যাই। তার মানে কত হচ্ছে, 2m এন ই স্কোয়ার টাউ এল বাই এ ইন্টু আই। ওকে, দেখো এখানে কী করলাম, আমি কি করলাম, ভিটাকে সিঙ্গেল রেখে আয়ের সঙ্গে এগুলো একসাথে বসিয়ে দিলাম। এইখানে এই যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ, এই কোনো একটা নির্দিষ্ট কন্ডাক্টরের ক্ষেত্রে এই যে পার্টটা রয়েছে এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট। এটা কী পার্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্ট, ঠিক আছে। এবার আমরা জানি যে ওহমের সূত্র অনুযায়ী ভি ইকুয়াল টু আই ইন্টু আর, ভি ইকুয়াল টু আই ইন্টু আর। এবার এই সূত্রটাকে আমি যদি এই সূত্রের সঙ্গে মেলাই তবে কী পাবো, তবে পাবো হচ্ছে এই যে যেটা মানে আর ইকুয়াল টু 2m এল বাই এন ই স্কোয়ার টাউ ইন্টু এল। এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স, যেটাকে আমরা কি বলছি, রোধ, যেটাকে আমরা কি বলছি, রোধ, ঠিক আছে। এই রোধের মধ্যেও একটা ঘটনা রয়েছে, সেইটা হচ্ছে দেখো, আমি যদি এইভাবে লিখি জিনিসটাকে 2m এন ই স্কোয়ার টাউ এল বাই এ, তাহলে কী হবে দেখো, বিভিন্ন কন্ডাক্টর মানে আমি বোঝাতে চাইছি যে মনে করো এ একটা তামার কন্ডাক্টর, বিও একটা তামার কন্ডাক্টর, কিন্তু এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে একটা সরু, একটা মোটা, একটা লম্বা, একটা ছোট, মানে এদের যে ডাইমেনশন সেটা হচ্ছে এদের মধ্যে ডিফারেন্স, কিন্তু দুটোই কিন্তু একই ধরনের প্রোডাক্ট, এটাও তামা, এটাও তামা, ঠিক আছে। তার মানে এই দুটোর কিন্তু এল আর এ, এইটা যেটা আছে সেটা কিন্তু সবসময় চেঞ্জ করতেই পারে। এই এল আর এ কিসের উপর ডিপেন্ড করছে, এটা ডিপেন্ড করছে যে আমার যে বস্তুটা রয়েছে সেটা চওড়া নাকি সরু, লম্বা নাকি খাটো, তার উপর ডিপেন্ড করছে, মানে ডাইমেনশনের উপর ডিপেন্ড করছে। কিন্তু এইটা যেটা আছে সেটা কিসের উপর ডিপেন্ড করছে, সেইটা কিন্তু ডিপেন্ড করছে যে আমার যে বস্তুটা রয়েছে বা কন্ডাক্টরটা রয়েছে সেটা কি মেটেরিয়ালের। সেটা যদি তামার হয় তবে এটার মান হবে এক ধরনের, যদি লোহার হয় তবে এর মান হবে এক ধরনের, যদি রূপার হয় তবে এর মান হবে এক ধরনের। তাহলে এই যে জিনিসটা, এইটা কিন্তু শুধুমাত্র পদার্থের বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে, কিন্তু টোটাল জিনিসটা কিন্তু পদার্থের বৈশিষ্ট্যের উপরে যেমন নির্ভর করে,
আবার পদার্থের ডাইমেনশনের ওপরও নির্ভর করে। তাহলে যেইটা শুধুমাত্র পদার্থের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি রোধাঙ্ক বা রো, যার ইংলিশ নাম হচ্ছে রেজিস্টিভিটি। ধরো একটু আমি কালি পড়ানি, সরি। যার ইংলিশ নাম হচ্ছে রেজিস্টিভিটি। তার মানে রো অ্যাকচুয়ালি কী লিখতে পারি আমরা? রোকে অ্যাকচুয়ালি লিখতে পারি 2m/n স্কোয়ার ইন্টু টাউ, এটা হচ্ছে রো, আর টোটালটা হচ্ছে রেজিস্ট্যান্স। এবার দেখো অনেক সময় কী হয়, এই যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের যে উল্টোটাকে সেটাকে কী বলা হয়? সেটাকে অনেক সময় কী বলা হয়? অনেক সময় কি সেটাকে কী বলা হয়? কন্ডাক্টেন্স। কী বলা হয় সেটাকে? কন্ডাক্টেন্স বা পরিবাহিতা। কী বলা হয়? পরিবাহিতা বা কন্ডাক্টেন্স। আর 1/ρ যেটা আছে সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্ক, এটা হচ্ছে রোধাঙ্ক, আর 1/ρ হচ্ছে পরিবাহিতাঙ্ক। তো এটা লিখলাম না। এরপরে আড়াই ইউনিট কী জানো তোমরা? আড়াই ইউনিট হচ্ছে ওম। ওম নমস্তে। ওম আড়াই ইউনিট হচ্ছে আর ওম, ওহম, OHM, ওহম। ওকে। আর 1/r ইউনিট হচ্ছে মো, মো। ঠিক আছে। আর রোয়ের যে ইউনিট সেটা কত? এবার আসা যাক রোয়ের ইউনিটে, তাহলেই শেষ মোটামুটি। তো দেখো রোয়ের যে ইউনিট সেটা কী করে বের করবো? তো আমরা জানি কি V = ρ × L/A, সরি R = ρ × L/A। এবার রোয়ের ইউনিট কী হবে? আর এর ইউনিট কত? ওহম। আর এরিয়ার ইউনিট কি? মিটার স্কোয়ার। আর এল এর ইউনিট কি? মিটার। তার মানে রোয়ের যে ইউনিট সেটা হচ্ছে কত? ওহম, ওহম, মিটার, ওহম, মিটার। আর 1/ρ এর যে ইউনিট, যেটাকে আমরা কি বলছি? সিগমা, সেটার ইউনিট হচ্ছে মো মিটার ইনভার্স। তার মানে ওহমকে উল্টানো হয় কি? মো, আর মিটারকে উল্টানো হয় কি? মিটার ইনভার্স। তার মানে মো মিটার ইনভার্স। এটা হচ্ছে 1/ρ বা সিগমার ইউনিট, অর্থাৎ কন্ডাক্টিভিটি। তো এই হচ্ছে ব্যাপার, যে এখানে আমরা রেজিস্ট্যান্স বের করলাম। রেজিস্ট্যান্স পর্যন্ত আজকে থাক। এর পরের দিন আমি করাবো, ঠিক আছে, এর পরের দিন আমি করাবো যে রেজিস্ট্যান্স যেটা আছে সেটা কিসের উপর নির্ভর করে। সমান্তরাল, শ্রেণী, যা কিছু আছে, এখনই বলতে পারছি না সেটা, যা কিছু থাকবে পার্ট 2-তে সেগুলো আমি পরে করাবো। ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ক্লাস, এখানে শেষ হচ্ছে। যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তোমাদের, তাহলে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে মামা আমার এই জায়গায় বুঝতে অসুবিধা হইতেছে, সেটা আমি কিন্তু বুঝিয়ে দেবো। ঠিক আছে। কমেন্ট বক্সে যদি নাও জানাতে পারি, পরবর্তী ভিডিওটা কিন্তু আমি বলে দেবো। তো চাপ নেওয়ার দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ।